আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যার অ্যাকাউন্টিংয়ের ক্লাসে তোমাদের সবাই সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাত্র 100 এমসিকিউ পড়ে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা কিভাবে 100% কমন পাওয়া যাবে, মানে 30টায় যেন আমরা কমন পাই। সেই জন্য আমাদের মাত্র পড়তে হবে কয়টা? মাত্র 100টা এমসিকিউ পড়লে আমরা বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকেই 30টা আসবে। এটা এমনভাবে এগুলো এমসিকিউ বাছাই করা হয়েছে 100টা। এটা বিগত বছরের যেগুলো এমসিকিউ প্রায় আসছে, অধিকাংশ গুরুত্বপূর্ণ যেগুলো এমসিকিউ সেগুলো বাছাই করা হয়েছে, যাতে এমনভাবে বাছাই করা হয়েছে যে 100টা যদি এমসিকিউ পড়ে যাও তাহলে তোমরা পরীক্ষার মধ্যে যে 30টা আছে প্রায় সবগুলোই তোমরা কমন পাবা ইনশাল্লাহ। তো আজকে হলো দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস যদি না দেখা থাকো অবশ্যই রনি স্যার অ্যাকাউন্টিংয়ের চ্যানেলে যে প্রথম ক্লাসটা দেখা নাও, তাহলে তোমাদের ভালো হবে। তো আমরা এখন ফিরে আসি। প্রথম হলো এটা হলো তৃতীয় নম্বর, মালিকানা সত্ত্বের ক্ষেত্রে কোনটি ভুল। প্রথম কথা হলো আমাদেরকে এই মালিকানা সত্ত্বটা বুঝতে হবে। এই মালিকানা সত্ত্ব যদি আমরা বুঝি তাহলে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে যে কোনো এমসিকিউ আসলে আমরা যে কোনোভাবে আসলে এটা আমরা উত্তর দিতে পারবো। তাহলে মালিকানা সূত্রের মূল সূত্র কি? ওই ইজ ইকুয়াল টু ওই মানে হলো মালিকানা সত্ত্ব, ওই মানে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তো এটা একটু মনে রাখা কঠিন, সেজন্য সহজভাবে আমরা একটা সূত্র তৈরি করছি। সূত্রটা কি? সূত্র ওই ইজ ইকুয়াল টু ক্রেডিট মাইনাস ইডি। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ক্রেডিট শব্দ খুব গুরুত্ব প্রচলিত, সেজন্য সূত্রটা হয় সিআর মানে ক্রেডিট মাইনাস ইডি, সিআর মাইনাস ইডি। এটা মনে থাকলে তোমার এই সূত্র সহজে মনে রাখা যাবে। সিআর মানে কি? সি মানে হলো ক্যাপিটাল মূলধন, আর মানে হলো রেভিনিউ আয়, ই মানে এক্সপেন্স খরচ, ড্রয়িংস মানে ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন। তাহলে কি হলো? এই সিআর মাইনাস ইডি, ক্রেডিট মাইনাস ইডি, এটা মনে রাখলে আমরা মালিকানা সত্ত্ব বুঝে ফেলবো। তো এটা একটু ব্যাখ্যা করি। দেখো এখানে ওই আছে মানে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের ক্ষেত্রে মূলধন আয়, মূলধন ও আয়ের সাথে মূলধন ও আয় বাড়লে ও ই বাড়ে, মানে মূলধন আর আয় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বও বাড়ে। তার মানে কি? তার মানে হলো সি আর আর এর ক্ষেত্রে মানে হলো মূলধন ও আয়ের সাথে ওই এর সরাসরি সম্পর্ক আছে। তার মানে কি? তার মানে হলো যে মূলধন এবং আয় এটা যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। আবার বলতেছি, মূলধন এবং আয় যদি বাড়ে তাহলে মালিকানাও সত্ত্বও করবে। আর তার ঠিক বিপরীত কি? ইডি, ই মানে কি? এক্সপেন্স মানে খরচ, ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন। এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে ঠিক বিপরীত। খরচ ও উত্তোলন কমলে ওই বাড়ে, খরচ ও উত্তোলন কমলে ওই বাড়ে। অর্থাৎ হলো কি? খরচ আর উত্তোলনের সাথে এই হলো ওই এর বিপরীত সম্পর্ক। তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম যে মালিকানা সত্ত্বেও আমরা খুব সহজে বুঝলাম। সেটা হলো কি? যে সিআর ক্যাপিটাল মূলধন, আর হলো তোমার হলো আয়, মূলধন ও আয় এটা যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বও বাড়বে। আর ঠিক বিপরীত হলো ইডি, খরচ আর উত্তোলন। এটার ক্ষেত্রে মালিকানা সত্ত্বের বিপরীত সম্পর্ক। খরচ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমবে, ড্রয়িং যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমবে। একেবারে সহজ। দেখে আমরা এখন এই এমসিকিউটা পড়ি। মালিকানা সত্ত্বের ক্ষেত্রে কোনটা ভুল? মূলধন আনলে বাড়ে, মূলধন আনলে বাড়ে মানে মূলধন আনলে মালিকানা সত্ত্ব বাড়ে, ঠিক। তারপরে কি? লস হলে কমে, লস হলে কমে মানে লস হলে মালিকানা সত্ত্ব কমে, এটাও ঠিক। উত্তোলনে বাড়ে, তা আমরা কি জানি? উত্তোলনের সাথে হলো মালিকানার সাথে বিপরীত সম্পর্ক। উত্তোলনে বাড়ে না বরং উত্তোলনে কমে, এটা হলো উত্তর হবে। কোনটি ভুল? উত্তোলনে বাড়ে। আসলে উত্তোলনে বাড়ে না, উত্তোলনে কমে। লাভ হলে বাড়ে, আমরা কি পড়ছি? আয় হলে বাড়ে, তার মানে লাভ হলে মালিকানার সাথে বাড়ে, ঠিক। তো বুঝে আসছে না? একেবারে সহজ জিনিস। এরপর আমরা হিসাব চক্র নিয়ে কথা বলবো। এরপরে কি নিয়ে কথা বলবো? হিসাব চক্র। হিসাব চক্র এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই হিসাব চক্র থেকে প্রত্যেকটা বছর একটা না একটা প্রশ্ন আসে। তো সেই জন্য হিসাব চক্রটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের বুঝতে হবে। হিসাব চক্র ক্ষেত্রে মোট হিসাব চক্র কয়টা? 10টা। এই 10টা সিরিয়ালভাবে পড়তে হবে। এখান থেকে আশা করা যায় একটা আসবেই। বুঝে আসছে না? তো সেই জন্য হিসাব চক্র যে 10টা ধাপ আছে, এই 10টা ধাপ ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে হিসাব চক্রের ক্ষেত্রে কি? হিসাব চক্রের ক্ষেত্রে প্রথম ধাপ যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আছে এমসিকিউ, সেটা হলো হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?
অনেকে হলো জাবেদাভুক্তকরণ বলে, এটা একেবারে ভুল। হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন লিপিবদ্ধকরণ। হিসাব চক্রের শেষ ধাপ কোনটা, এর পরীক্ষাতে আসতে পারে। হিসাব চক্রের শেষ ধাপ কোনটা, এটা হলো বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা হলো হিসাব চক্রের শেষ ধাপ। হিসাব চক্রের বাধ্যতামূলক ধাপ নয় কোনটি, এটাও গুরুত্বপূর্ণ। এটা হলো কি কার্যপত্র। হিসাব বাধ্যতামূলক ধাপ নয় কোনটি, কার্যপত্র। আর খুবই গুরুত্বপূর্ণ হলো হিসাব বিজ্ঞানের মোট ধাপ কয়টা। হিসাব বিজ্ঞানে হিসাব চক্রের মোট ধাপ হলো 10টা। হিসাব চক্রের মোট ধাপ হলো কয়টি, 10টি। যদি বলে হিসাব চক্রের মোট ধাপ 8টি, 7টি, 6টি, 10টি, তাহলে হবে উত্তর হবে 10টি। প্রথম ধাপ কোনটা, আর্থিক লেনদেন শনাক্তকরণ। দ্বিতীয় হলো জাবেদাকরণ। তৃতীয় হলো খতিয়ানভুক্তকরণ। চতুর্থ হলো রেওয়ামিলকরণ। এই 4টা খুব গুরুত্বপূর্ণ, এই 4টা আসতে পারে। আর শেষ ধাপ 10ম ধাপ হলো বিপরীত দাখিলা। ঠিক আছে, এই কয়টা যেটা আসে এখান থেকে আশা করা যায় একটা প্রশ্ন আসবে। এই যে 1 2 3 4 5টা, 4-5টা আছে, এই কয়টা যে তোমাদের বলা হলো এখান থেকে একটা আসবে ইনশাল্লাহ। এরপরে আমরা হিসাব চক্রের ধাপগুলো শেষ হলো। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নগদ বাট্টা আর কারবারি বাট্টা। বাট্টা হলো মোটামুটি দুই প্রকার। বাট্টা কয় প্রকার, বাট্টা মোটামুটি হলো বাট্টা হলো 2 প্রকার। একটা কি নগদ বাট্টা আর কারবারি বাট্টা। বাট্টার ক্ষেত্রে বাট্টা যদি পরীক্ষাতে আসে এই দুটার থেকে কারবারি বাট্টা কিংবা নগদ বাট্টা থেকে একটা কোশ্চেন অবশ্যই এমসিকিউ আসবে তোমাদের। তাহলে হলে একটা হলো কারবারি বাট্টা, কারবারি বাট্টা, কারবারি বাট্টা। আর একটা হলো নগদান বাট্টা। আমরা কারবারি বাট্টা আলোচনা করব। কারবারি বাট্টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারবারি বাট্টা। কারবারি বাট্টার আর একটা নাম আছে, সেটা হলো কি, আর একটা নাম আছে হলো ট্রেড বাট্টা। আর একটা নাম আছে কি, ব্যবসায় বাট্টা। ব্যবসায় বাট্টা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হলো তোমার পরীক্ষায় হলো কি থাকলো, কারবারির বাট্টা না দিয়ে ট্রেড বাট্টা থাকলো, একই জিনিস। ব্যবসায় বাট্টা থাকলো, একই জিনিস। বুঝে আসছে? কারবারি বাট্টা, ট্রেড বাট্টা, কারবারি বাট্টা, ট্রেড বাট্টা, ব্যবসায় বাট্টা, এই 3টে একই নাম। আর একটা হলো বিনিময় বাট্টা। আর একটা কারবারি বাট্টার নাম হলো কি, বিনিময় বাট্টা। বিনিময়, আর একটা বাট্টার নাম হলো বিনিময় বাট্টা। ঠিক আছে, কারবারি বাট্টা যদি বলে নিচের কোনটি কারবারি বাট্টা, ট্রেড বাট্টা, ব্যবসায় বাট্টা, বিনিময় বাট্টা, এগুলো সব হলো কি কারবারি বাট্টা। বিনিময় বাট্টা। আচ্ছা, গেল তো। ঠিক আছে, এখন কারবারি বাট্টার ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, লিখিত বা তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কারবারি বাট্টার, লিখিত কিংবা তালিকা মূল্য, তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়। তাহলে গুরুত্বপূর্ণ কারবারি বাট্টার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, লিখিত বা তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়। যেহেতু লিখিত আর তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়, সেহেতু লেনদেনে হিসাবভুক্ত হয় না। লেনদেনে হিসাবভুক্ত হয় না। যদি হিসাবভুক্ত না হয় তাহলে জাবেদাভুক্ত হবে, তাহলে জাবেদাভুক্ত হয় না। যদি জাবেদাভুক্ত না হয় তাহলে খতিয়ানভুক্ত হবে, খতিয়ানভুক্ত হয় না। এখন যদি প্রশ্ন আছে বিনিময় বাট্টা জাবেদাভুক্ত হয়, যদি আছে কারবারি বাট্টার ক্ষেত্রে কোনটি সঠিক, জাবেদাভুক্ত হয়, খতিয়ানভুক্ত হয়, লেনদেনভুক্ত হয়, এগুলো সব ভুল। লেনদেনে হিসাবভুক্তই হয় না, সেজন্য জাবেদাভুক্ত হয় না, খতিয়ানও ভুক্ত, রেওয়ামিলও আসে না। ঠিক আছে না, এটা কোনো লেনদেনই না। তারপরে কি বুঝে আসছে, কারবারি বাট্টার ক্ষেত্রে কি, কারবারি বাট্টা এর আর একটা নাম হলো ট্রেড বাট্টা, বিনিময় বাট্টা, ব্যবসায়ী বাট্টা, একই নাম। লিখিত বা তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়, লেনদেন হিসাবভুক্ত হয় না, জাবেদাভুক্ত বা খতিয়ানভুক্ত বা রেওয়ামিলে আসে না। ঠিক আছে না। নগদ বাট্টার ক্ষেত্রে কি, নগদ বাট্টা, নগদ বাট্টা, নগদ বাট্টার
সবচেয়ে মজার জিনিস কি জানো? নগদ বাট্টার ক্ষেত্রে সবচেয়ে মজার জিনিস হলো নগদ বাট্টা হলো একটা অনগদ লেনদেন। নগদ বাট্টার ক্ষেত্রে নাম হলো নগদ বাট্টা। নাম কি? নগদ বাট্টা। এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এমসিকিউ আসতে পারে। নাম হলো নগদ বাট্টা, কিন্তু এটা হলো একটা অনগদ লেনদেন। তারপরে কি? এটা হলো শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয় ক্ষেত্রে, শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয় ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বুঝে আসছে না? এটা শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে এটার উদ্দেশ্য হলো কি? এটা উদ্দেশ্য হলো ধারের টাকা দ্রুত আদায়ের জন্য এই নগদ বাট্টা দেওয়া হয়। উদ্দেশ্য কি? এটা ধারের টাকা দ্রুত আদায়ের জন্য। নগদ বার্তার বৈশিষ্ট্য কি? ধারের টাকা দ্রুত আদায়ের জন্য নগদ বার্তা দেওয়া হয়। আর এখানে ৪র্থ নম্বর বৈশিষ্ট্য হলো এটা যে ক্রেতার ক্ষেত্রে এটা হলো ক্রয় বার্তা, ঠিক আছে। আর হলো বিক্রেতার ক্ষেত্রে এটা বিক্রয় বার্তা। বুঝে আসছে না? এই যে ক্রয় বার্তা আর বিক্রয় বার্তা না হলে এখান থেকেই তোমার একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। যদি বার্তা থেকে যদি কোনো কিছু আসে তাহলে এই কয়টা থেকেই আসবে। নগদ বার্তা, ক্রয় বার্তা থেকে যে কোনো একটা যদি আসে তা এখান থেকে আসবে। তাহলে নগদ বার্তার ক্ষেত্রে কি? একটা গুরুত্বপূর্ণ অনগদ লেনদেন, শুধুমাত্র ধারে ক্রয় ব্যয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ধারের টাকা দ্রুত আদায়ের জন্য ব্যবহৃত হয়। ক্রয়ের ক্ষেত্রে ক্রয় বার্তা, বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় বার্তা। যদি এখন বলে তোমাদের ক্ষেত্রে নগদ বার্তার ক্ষেত্রে কোনটা সঠিক? অনগদ লেনদেন, শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয় হয়। তারপরে যদি বলে ক্রেতার ক্ষেত্রে ক্রয় বার্তা, বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় বার্তা, তাহলে এগুলো সব সঠিক। ভুল কোনটা হবে? নগদ বার্তা হলো একটা নগদ লেনদেন। কি লেখা আছে? নগদ বার্তা একটা নগদ লেনদেন। এটাই হলো অশুদ্ধ। নগদ বার্তা হলো অনগদ লেনদেন, ঠিক আছে না? ক্রয় বার্তা, বিক্রয় বার্তা তোমাদেরকে সুন্দরভাবে বোঝানো হয়েছে। এখান থেকে যেটাই আসুক, যদি এখান থেকে আসে তাহলে অবশ্যই তোমরা পারা যাবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের 2য় ক্লাস শেষ হয়ে গেল। 3য় ক্লাসে আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা হবে। আমরা এরকম করে বেশ কয়েকটা ক্লাস নেব যাতে তোমাদের এই যে হলো পরীক্ষায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র এইচএসসি 30টা এমসিকিউ যেন তোমরা কমন পেয়ে যাও ইনশাল্লাহ। সুতরাং আমার ক্লাস ভালোভাবে করো। এই ক্লাস যদি ফলো করো আর যদি কিছু নাও পড়ে ইনশাল্লাহ তাও কমন পাবো। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।